ডিকের অতীতের ভীষণ দেখার পর ড্যানিয়েলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সৈন্যরা সঙ্গে সঙ্গে তাকে মেডিকেল রুমে নিয়ে যায়। ডিক শকে জানায় যে তারা ইটের লোকেশন খুঁজে পেয়েছে। এইটা দেখে লরে বুঝতে পারে না। তখন জেনারেল সে বলে, এখন তোমাকে জানানোর সময় চলে এসেছে। এইদিকে মার্শের চোখে ড্রেসিং করা হচ্ছিল, তখনই সেখানে লিলি চলে আসে। প্রথমে তো লিলি তার কাছে ক্ষমা চাইতে এসেছিল, কিন্তু মার্শ তখন বলে, আমি সবাইকে বলেছি আমার চোখ গ্লাস লেগে কেটে গিয়েছে, আর আমি যা কিছু দেখেছি তা যদি সবাইকে বলি তাহলে তারাও আমাকে জুনিপার হিলে পাঠিয়ে দেবে। এরপর সে লিলির কাছে ক্ষমা চায়, কারণ লিলি যা দেখেছিল আগে সে বিশ্বাস করেনি। যখন সে নিজের চোখে দেখে তখন বুঝতে পারে লিলির অবস্থা। এরপর তাদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যায়। এরপর লিলি তার গ্যাং নিয়ে তাদের সেই সিক্রেট ক্লাবে চলে যায়। এখানে জানা যায় যে স্কুল আর টাউনের সবাই মনে করে লিলি নাকি মার্চের ওপর আক্রমণ করেছে, আর মার্চ নাকি ভয়ে মিথ্যা কথা বলে লিলিকে বাঁচাচ্ছে। তখন তাঁবুর ভেতর থেকে একজন বাচ্চার কাশির শব্দ শোনা যায়, আর আমরা সবাই দেখি ম্যাটি এখনো বেঁচে আছে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু উইল সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে সে কিভাবে ইটের কবল থেকে পালিয়ে এলো। ম্যাটি জানায়, আমি ডেইরির নিচে নর্দমায় ছিলাম, ইট সেখানেই থাকে। সে একজন জোকার। ইট কিছু শিকারীকে জীবিত রাখে কারণ সে ভয় থেকে শক্তি পায়। তখন উইল জিজ্ঞেস করে, তুমি সেখান থেকে পালালে কি করে? ম্যাটি বলে, ইট রাতে শিকার করে আর দিনে ঘুমায়, আমি শুধু সুযোগের অপেক্ষা করছিলাম, আর যখনই সুযোগ পাই তখনই পালিয়ে আসি। তখন লিলি জিজ্ঞেস করে, বাকিরা কোথায়, তুমি কি তাদের দেখেছো? তখন ম্যাটি বলে, ইট যখন টেডিকে নিয়ে এসেছিল তখন সে জীবিত ছিল, তার মাথা ফেটে গিয়েছে। এরপর ইট আমার সামনেই তার মাথাটি খেয়ে ফেলে। এরপর সে সুজির কথা বলে, তার একটি হাত ছিল না, আর ইট তাকে এভাবেই রেখে গিয়েছিল। সারা রাত তার হাত থেকে রক্ত পড়ছিল। সে আর সহ্য না করতে পেরে একসময় মারাই যায়। এরপর সে ফিলের কথা বলে যে সে এখনো জীবিত, সে এখনো সেই নর্দমায় রয়েছে, কিন্তু সে কথা এবং নড়াচড়া করতে পারে না। রানী মনে করে তাদের পুলিশ স্টেশনে যাওয়া উচিত এবং সব সত্য বলে তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে চায়, কিন্তু ম্যাটি ভয় পাচ্ছে। পুলিশ স্টেশনে যে সবকিছু বললে পুলিশ তাকে আবারও বাড়ি পাঠিয়ে দেবে। ম্যাটি তার নির্যাতনকারী বাবার হাত থেকে বাঁচতে বাড়ি থেকে পালিয়েছিল, আর সেই বাড়িতে ফিরে যাওয়ার চেয়ে সে ইটের খাবার হয়ে মরতে রাজি, তারপরেও সে বাড়িতে যেতে রাজি না। এরপর লরির সন্দেহ দূর করতে স তাকে নিজের অফিসে নিয়ে যায়। স লরিকে সবকিছু বলে দেয় যে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে একটি উল্কাপিণ্ড পড়েছিল, যার ভেতর থেকে একটি প্রাণী বের হয়ে এসেছিল। সেই প্রাণীটিকে বন্দি করতে উল্কাপিণ্ডর 13টি টুকরো ডেরির চারপাশে পুঁতে রাখা হয়েছিল, আর এই 13টি টুকরোকে পিলার বলা হয়, যা আর্মিরা এতদিন খুঁজে বেড়াচ্ছে। তারা আসলে ইটকে ধরে নিজেদের দাস বানাতে চায় এবং শত্রু দেশ রাশিয়ার বিরুদ্ধে তাকে ব্যবহার করে যুদ্ধ শেষ করতে চায়। এই তথ্য শুধু ড্যানিয়েল আর তার নেটিভ আমেরিকান সঙ্গীরাই জানতো, কিন্তু ডিক তার মাইন্ডে ঢুকে সব জেনে ফেলে। 29 নিভল্ট স্ট্রিটে একটি পুরনো বাড়ি আছে, যার একটি কূপ শহরের টানেলের সঙ্গে যুক্ত আছে, আর ওই পথ দিয়েই তারা সরাসরি সেই 13টি পিলারের কাছে পৌঁছে যাবে। আগামীকাল লরে তার টিম নিয়ে সেখানে যাবে এবং পিলারগুলো খুঁজে বের করবে, যাতে তাদের সাহায্যে তারা ইটকে বন্দি করতে পারে। লরে প্রশ্ন করে, আপনি জানতেন যে ইট ডেইরিতে শিকার করছে, তবুও আপনি আমাকে আমার পরিবার সহ এখানে আসতে দিয়েছেন কেন? জেনারেল বলে, আমরা তো তোমাকে আর্মি বেসে থাকার জন্য বলেছিলাম, কিন্তু তুমি তো জোর করে তোমার পরিবারকে শহরে নিয়ে এসেছিলে। এদিকে নেটিভ আমেরিকানদের মিটিং চলছিল। তাদের নেতা জন জানায়, পূর্বের 2টি সাইকেলে এই ইট অনেক বেশি মানুষ মেরেছিল, কিন্তু এইবার মাত্র 15 জন নিখোঁজ এবং 7 জন নিহত হয়েছে, আর তাদের বেশিরভাগই ছিল শিশু। জন আরো জানায়, প্যানিওয়েস ডেইরি পানিকেও দূষিত করে রেখেছিল। সেই পানি পান করলে বড়রা মানসিকভাবে দুর্বল হয়ে যায়, শিশুদের কথা গুরুত্ব দেয় না এবং খুব রেগে থাকতো তাদের ওপর। কিন্তু প্রতিটি সাইকেলের শেষে ইট একটি বড়সড় ঘটনা ঘটায়, তারপর সে 27 বছরের জন্য ঘুমিয়ে যায়। ঠিক সেই সময় রোজ জানতে পারে ডেলিয়ানকে আর্মি ধরে নিয়ে গিয়েছে। এদিকে হ্যাংকে অন্য জেলে ট্রান্সফার করা হচ্ছিল। টাউনের লোকজন তাকে গালি দিতে ভিড় করে। একজন চিফ অফিসার ফুলার বলে, তোমার এখন অন্য জেলে যাওয়ার সময় চলে এসেছে। ফুলার শার্লটের দিকে তাকিয়ে বলে, তোমাকে যারা বাঁচাতে চায় তারা যেন খুব তাড়াতাড়ি কিছু একটা করে। কিন্তু ঠিক তখনই একজন লোক দৌড়ে এসে হ্যাংকে গুলি করার চেষ্টা করে। পুলিশ তাকে ধরে ফেলে। এই লোকটি ছিল ফিল আর সুজির বাবা। এরপর শার্লট একটি অফিসারকে জোকারের মতো অদ্ভুত হাসিতে হাসতে দেখে ফেলে। হ্যাংকে বাসে তুলে নিয়ে যাওয়া হয়। শার্লট এখনো হ্যাংকে মুক্ত করার চেষ্টা করছিল। তখনই লরে এসে হাজির হয় এবং সে উইলকে খুঁজতে থাকে আর শার্লটকে বলে সে তাকে এমন কিছু বলতে চায় যা তাকে বিশ্বাস করতে হবে। আর এখানেই সিন কাট হয়ে যায়। এরপর জেনারেল শকে দেখানো হয়। রোজ জেনারেল শোয়ের সঙ্গে দেখা করতে আসে। শ জানায় সে খুব শীঘ্রই ডেলিয়ানকে ছেড়ে দেবে। সে আরো বলে, আমি তোমাকে বলেছিলাম এখানে আসার পর আমার স্মৃতি ফিরে এসেছিল, কিন্তু এইটা মিথ্যা কথা। ডেরি সম্পর্কিত বেশিরভাগ স্মৃতি 5 বছর আগে তার মনে পড়ে, কারণ তখন সিকিউরিটি প্রোটোকল ডিপার্টমেন্ট থেকে
থেকে তাকে একটি ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিল। আর তখনই আমার সবকিছু মনে পড়ে যায় সে সময় ঘটনা, যখন আমরা একসাথে ছিলাম। তাও আমার মনে পড়েছিল আমার 45 বছর বয়সে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, এমন কিছু যেটা হওয়ার কথা ছিল না। এরপর জেনারেল শ রোজকে তার পরিকল্পনার কথা বলে, যা শুনে রোজ বলে তুমি ইটকে কখনোই তোমার দখলে নিতে পারবে না, আর যদি নিতে চাও তাহলে আমার সাহায্য তোমার দরকার। কিন্তু জেনারেল শ তার সাহায্য নিতে অস্বীকার করে। তখন রোজ বলে তুমি যদি আমার সাহায্য নিতে না চাও তাহলে তুমি অন্তত ড্যানিয়েলের সাহায্য নিতে পারো। এরপর রোজ একটি গোপন জায়গা থেকে উল্কাপিন্ডের একটি টুকরা বের করে আর ড্যানিয়েলের সঙ্গে দেখা করতে যায়। রোজ ড্যানিয়েলকে সে হাতিয়ারটি দিয়ে দেয় যা তার পূর্বপুরুষ ব্যবহার করতেন, যাতে নর্দামায় গিয়ে সে নিজেকে পেনিওয়াইজের হাত থেকে রক্ষা করতে পারে। এদিকে লরে তার পরিবারকে নিয়ে আর্মি বেসে পৌঁছিয়ে যায়, যা ডেরি শহরের বাইরে ছিল। যতক্ষণ পর্যন্ত এই পুরো ঝামেলা শেষ না হচ্ছে সবাই ডেরির বাইরেই থাকবে। উইলো তার বন্ধুদের সঙ্গে আর দেখা করতে টাউনে যেতে পারবে না। এদিকে লিলি তার কেয়ারটেকার সঙ্গে দেখা করতে যায়, আর সে মিস্টার কার্সের স্ত্রী। লিলি তখন ইনগ্রিডকে বলে ম্যাটি ফিরে এসেছে আর ফিল এখনো বেঁচে আছে, সে এখন নর্দামায় আছে। আমরা সবাই মিলে নর্দামায় গিয়ে ফিলকে উদ্ধার করতে চাই। যা শুনে ইনগ্রিড লিলিকে সেখানে যেতে মানা করে। অন্যদিকে শার্লট আর উইলকে দেখানো হয় উইল বাইরে খেলার জন্য বেরিয়ে যায়, আর তখনই শার্লট জানতে পারে যে হ্যাককে যে বাসে করে জেলে পাঠানো হচ্ছিল সে বাসটি অ্যাক্সিডেন্ট করে ফেলেছে এবং হ্যাক সেখান থেকে পালিয়ে গিয়েছে। পরের দিন লিলি মার্সকে নিয়ে ওয়াচ টাওয়ারে আসে, কিন্তু রনি মার্সকে দেখে রেগে যায়। মার্স তাকে বোঝায় আমি পেটির গ্রুপ থেকে তোমাদের কাছে চলে এসেছি। এরপর তারা সিদ্ধান্ত নেয় ফিলকে বাঁচাতে তারা নিজেরাই নর্দামায় নামবে, কিন্তু ম্যাটি রাজি হচ্ছিল না। লিলি তাকে ভয় দেখিয়ে রাজি করায়, আর তখনই উইলও সেখানে লুকিয়ে লুকিয়ে চলে আসে। লিলি বলে তারা সবাই আগে সে ডিপ্রেশনের ওষুধ খেয়ে ভেতরে ঢুকবে, তাহলে ভয় তাদের আর কাবু করতে পারবে না, আর পেনিওয়াস তাদের কিছুই করতে পারবে না। এইদিকে ফুলার সব টিম মেম্বারদেরকে বোঝানো শুরু করে। সে বলে আমার ফ্রেন্ডের মত অনুযায়ী নিবোর্ড রোডের উপনিবেশিক যুগে যে ঘরটি বানানো হয়েছিল, আমরা যেটা সন্ধানে আছি, যেটাকে এখানকার লোকেরা পিলার বলে, সেটা অনেক বছর আগেই ডেরির চারপাশে আলাদা আলাদা জায়গায় পোতা হয়েছিল। নিবোল্ড রোডের সেই বাড়িতে একটি কুয়া আছে যেটার মাধ্যমে নর্দামায় পৌঁছানো যায়, যেখানে পেনিওয়াস থাকে। ডিক সেখানে আমাদের টিমকে নিয়ে যাবে, আর গাইড হিসেবে ড্যানিয়েল তাদের সাথে থাকবে। এরপরেও যদি তাদের সাহায্যের দরকার হয় তাহলে লরি সে নর্দামায় উপস্থিত থাকবে। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবে, ইট যে কোনো সময় তোমাদের ভয় নিয়ে তোমাদের সামনে নানা রূপে আসতে পারে, তাই যাই আসুক না কেন তাকে তোমরা আক্রমণ করবে। এরপর ডিক তার টিম নিয়ে নর্দামায় নেমে যায়। ইট তাদের একে একে আলাদা করে দেওয়ার চেষ্টা শুরু করে। ডিক তার দাদিমার কণ্ঠস্বর শুনতে পায়। ইট তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। ডিক দেখে সে যেন নিজের বাড়িতে পৌঁছে গিয়েছে, যেখানে তার দাদু আর দাদি দুজনেই আছে। তার দাদু তাকে একটি বক্স খুলতে বলে। বক্সটি খুলতে ডিক অস্বীকার করলে দাদু তার দাদিমার পায়ে গুলি করে দেয়। ইট বাকি দুই সৈনিকের দিকেও হামলা করে এবং তাদের সামনে আঙ্কেল শ্যামের রূপ নিয়ে আসে। তখন ডেলিয়ান সুযোগ পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় তার অস্ত্রটি পানিতে পড়ে যায়। ওইদিকে বাচ্চারাও জঙ্গলের দিক দিয়ে নর্দমায় ঢুকে পড়ে। তারা লিলির দেওয়া ওষুধটি খেয়েছিল, তাই তাদের একটু নেশার মতো লাগছিল। লরে ও পলি বাকিদের থেকে আলাদা হয়ে যায়। লরে সেখানে তার স্ত্রী শার্লটকে দেখতে পায়, কিন্তু পলি তাকে মোটেও দেখতে পাচ্ছিল না। মানে এটাও আসলে সেই ইটেরই কারসাজি ছিল যে শার্লটের রূপ ধরে এসেছিল। লরে সরাসরি তার মাথায় গুলি করে, আর দানবটি মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। লরে পলিকেও সতর্ক করে বলে এখানে তোমার সামনে যদি কোনো পরিচিত মানুষ দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে গুলি করে দেবে। এদিকে ম্যাটি বাচ্চাদের একটি জায়গায় নিয়ে আসে, যেখানে তারা সুজি আর টেনের মৃতদেহ দেখতে পায়। শুধু তাই নয়, সেখানে ফিল আর ম্যাটিরও মৃতদেহ ভেসে ওঠে। মানে যে ম্যাটি এতক্ষণ তাদের সঙ্গে ছিল সে আসল ম্যাটি ছিল না, সে ছিল ইট। এরপর ম্যাটির উপর ইট মজা নিতে নিতে পেনিওয়াইজের রূপ নেয়, আর বাচ্চারা আতঙ্কে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে লিলি হোঁচট খেয়ে পড়ে যায়, ফলে সে তার দল থেকে আলাদা হয়ে যায়। এইদিকে দৌড়াতে দৌড়াতে উইল সরাসরি লরের সামনে এসে যায়। লরে ভাবে এটাও নিশ্চয়ই কোনো ভ্রম হবে, হয়তো মনস্টার তাকে কোনো ফাঁদে ফেলতে চায়। সে উইলকেও গুলি করতে উদ্যত হয়ে ওঠে, কিন্তু এইবার পলিও বাচ্চাদের দেখতে পাচ্ছিল। সে বুঝে ফেলে এরা সত্যিকারের বাচ্চা। আর লরে যখনই নিজের ছেলেকে গুলি করতে যাচ্ছিল তখনই পলি দৌড়ে এসে উইলের সামনে দাঁড়িয়ে পড়ে। গুলিটা সরাসরি পলিকে লেগে যায়। লরের সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পারে, কিন্তু পলি ততক্ষণে মারা যায়। সত্য বলতে এই সিনটা আমার কাছে অনেক বেশি ইমোশনাল লেগেছিল, কারণ পলি তো লরের একজন সহকর্মী ছিল, তারপরও তার ছেলের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিল। তো যাই হোক, এখন আমরা গল্পে ফিরে আসি। লরে পলির দেহ আর বাচ্চাদের নিয়ে নর্দমায়
নর্দমা থেকে বেরিয়ে আসে। এদিকে লিলি পেছনে পড়ে গিয়েছিল এবং পথ হারিয়ে ফেলে। ঠিক তখনই পেনিওয়েজ তার সামনে আসে আর বলে, খুব খারাপ, খুবই দুঃখজনক, তুমি ম্যাটিকে বাঁচাতে পারলে না। টেস্টি টেস্টি ম্যাটি বয়, তুমি তো সবাইকে কনভিন্স করে এখানে নিয়ে এসেছো আমাকে দেখানোর জন্য, তুমি তো আসলে একজন ভালো বন্ধু। এরপর তার বাবা সে ছিন্ন ভিন্ন দেহ নিয়ে বলে, কিন্তু তুমি সবচেয়ে খারাপ মেয়ে। এরপর ভয়ঙ্কর রূপে পেনিওয়েজ লিলির সামনে আক্রমণ করার জন্য ছুটে আসে, কিন্তু লিলির সামনে হঠাৎ একটা জিনিস ঝলমল করতে শুরু করে, যেটি দেখে পেনিওয়েজ ভয় পেয়ে পালিয়ে যায়। লিলি সে ঝলমলে জিনিসটা পানি থেকে তুলে দেখে সেটা একটা অস্ত্র, যা ড্যানিয়েলের হাত থেকে পানিতে পড়ে গিয়েছিল। লিলি বুঝে যায় এই অস্ত্রটি পেনিওয়েজকে ভয় দেখাতে পারে। এইদিকে হ্যাংক ইংরিডের গাড়িতে লুকিয়েছিল, তার একটি জঙ্গলে যায় এবং একে অপরকে জড়িয়ে ধরে। এখানে আমরা বুঝতে পারি যে সেই দিন রাতে হ্যাংক যে সাদা মহিলার সাথে রাত কাটিয়েছিল সে আর কেউই নয়, বরং সেটা ইংরিডই ছিল। এরপর হ্যাংক জানায় তাদের বাসের ওপর কোনো অদ্ভুত জিনিস আক্রমণ করেছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি, তাই সেখান থেকে পালিয়ে এসেছি। কিন্তু এখন পুলিশ পুরো শহরে আমাকে খুঁজছে। যেহেতু হ্যাংক পালিয়ে এসেছে, তার থাকার জন্য একটি জায়গা দরকার ছিল। ইংরিড তার বাড়িতে থাকার অফার করলে সেটা তার জন্য রিস্কি হয়ে যায়। তখন হ্যাংক বলে, একজন মহিলা আছে যে হয়তো আমাদের সাহায্য করতে পারে। এরপর ইংরিড শার্লটকে খুঁজতে আর্মির বেসে যায়। এইদিকে লরে আর্মির অফিসারদেরকে জানায় কিভাবে তার নিজের বন্ধুই তার হাতে মারা গিয়েছে এবং ডিক এখনো ফিরে আসেনি। আমরা দেখি ডিক এখন নর্দমার পর দিয়ে জঙ্গলের দিকে বের হচ্ছিল, কিন্তু বাইরে সে পলির জম্বি টাইপের ভূতকে দেখতে পায় এবং সে বুঝতে পারে তার বক্সটি খুলে গিয়েছে। আর বক্সটি খোলার সিন দেখিয়ে এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডের শুরু হয় একটি ফ্ল্যাশব্যাক দিয়ে। আমাদের নিয়ে যাওয়া হয় 1935 সালে জুনিপার হিল হাসপাতালে। আমরা একটি নার্সকে দেখি যে একটি ছোট মেয়েকে, যার নাম ছিল ম্যাবেল, তাকে বেসমেন্টে নিয়ে যাচ্ছিল। ম্যাবেল যেতে রাজি হচ্ছিল না। তখন নার্স তাকে আশ্বস্ত করে যে ভয় পাবার কিছুই নেই। বেসমেন্টে পৌঁছে আমরা জানতে পারি যে ম্যাবেলকে এখানে এক জোকারের সঙ্গে দেখা করতে বলা হয়েছিল। ঠিক তখনই একটি উজ্জ্বল বেলুন ফ্রেমে ভেসে ওঠে। ম্যাবেল ভয় পেয়ে যায় এবং পালানোর চেষ্টা করে, কিন্তু নার্স তাকে থামিয়ে দেয়। আমরা দেখি বেলুনটা দরজার দিকে এগিয়ে যায় আর সেখানে ধীরে ধীরে পেনিওয়েজের হাত বেরিয়ে এসে সুতাটা ধরে ফেলে। এরপর সে তার মুখ দেখায়। গল্পটি এখানেই কাট হয়ে যায়। এরপর গল্পটি বর্তমানে ফিরে আসে, যেখানে উইলকে তার বাবা পলের মৃত্যুর ব্যাপারে বকাঝকা করছেন আর বলে, তোমাকে আমি বাইরে যেতে মানা করেছিলাম, তারপরেও তুমি কেন বাইরে গেলে? উইল তার বাবাকে বোঝায়, বাবা আমি জানি সে আমাদের সাথে কি করতে পারে, কিন্তু গ্লোরিয়া তাকে কিছুই বলার সুযোগ দেয় না। সে আরো বলে, এখানে আরির তোমার সাথে কিছুই করতে পারবে না, তুমি যতক্ষণ ডেরির বাইরে থাকবে তুমি ততক্ষণ সুরক্ষিত থাকবে, তাই আজকের পর থেকে তুমি আমার পারমিশন ছাড়া ঘরের বাইরেও যাবে না। তখন উইল এতে রাজি হয় না আর তার বাবাকে বলে, তুমি আমায় সবসময় বলেছিলে ছেলেদের বিপদ দেখলে পালাতে হয় না, বরং সবসময় তার মোকাবেলা করতে হয়। বাপ ছেলের কথা কাটাকাটি হতে হতে লরে তার ছেলেকে একটা থাপ্পড় দেয়। উইল তখন রাগ করে বলে, তুমি এটার কাবুতে আছো, ও তোমাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে ফেলেছে। এটা বলে সে বাসা থেকে বেরিয়ে যায়। বাবার সঙ্গে কথা কাটাকাটি শেষে উইল তার সাইকেল নিয়ে আবারও ডেরির পথে রওনা হয়। এবার সে ঠিক করেছে নিজের নতুন বন্ধু নিয়ে সেই ইটের মুখোমুখি হবে। এইদিকে ডেইরি শহরে হ্যাংয়ের পোস্টার নিয়ে মানুষের ভিড় বাড়ছে। উত্তেজনা, রাগ আর ভয় ধীরে ধীরে শহরটিকে গ্রাস করছে। এরপর লিলি সে কালো অস্ত্রটি তার বন্ধুদেরকে দেখায় আর বলে, যখন পেনিওয়েজ তার সামনে দাঁড়িয়ে ছিল আর অস্ত্রটা তার পায়ের কাছে পড়েছিল, আর তখন সে অনেক ভয় পেয়ে গিয়েছিল, আমি সেখান থেকে পালিয়ে আসি। এরপর উইল যখন সেটাকে দেখতে চায়, লিলি সেটা দিতে অস্বীকার করে। তখন লিলি বলে, যদি ইট এটাকে ভয় পায় তাহলে আমরা এটাকে তার বিরুদ্ধে ব্যবহার করতে পারি। আবারও সেখানে চলো, আমরা সবাই একসাথে তাকে মেরে ফেলি। কিন্তু রনি পুরোপুরি বিপরীত অবস্থানে ছিল। সে মিলির কথা মানতে নারাজ, কারণ তার মনে আছে শেষবারে তারা কতটা মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল তারা মরেই যাবে। লিলিকে দেখে মনে হচ্ছিল যেন সে রনির ওপর অস্ত্রটা ব্যবহার করতে চাচ্ছিল। তখন মার্স এসে লিলির হাত থেকে অস্ত্রটা নেওয়ার চেষ্টা করে। তখন লিলির আচরণ পুরোটাই পাল্টে যায়। লিলি চিৎকার করে বলে, আমাদের আগে না দেখা হলেই হয়তো ভালো হতো, আমি তো শুধু আমার বন্ধুদেরকে সাহায্য করতে চেয়েছি। যখন ম্যাটি এসে বলল ফিল জীবিত, তাকে বাঁচানোর এমন একটি সুযোগ আমরা কিভাবে ছেড়ে দিতাম। যা শুনে রনি বলে, তুমি যদি সেই দিন আমার বাড়িতে না আসতে তাহলে হয়তো সেই তিনজন এখনো জীবিত থাকতো। আর এই সব কিছু তোমার জন্য হয়েছে, তোমার জন্য আমার বাবার পেছনে পুলিশ পাগলের মতো লেগেছে। কিন্তু লিলি বলে, আমি শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, আগে জানলে কখনোই করতাম না। রিস সবকিছু দেখছিল, সে বুঝতে পারছিল কি ঘটছে, তাই সে চিৎকার করে বলে, এটা ইটার পরিকল্পনা, সে আমাদেরকে একে অপরের
কাছ থেকে আলাদা করতে চায়। এরপর রনি সেখান থেকে রাগ করে চলে যায়। ডিক ফিরে আসে তার নতুন আড্ডার জায়গায়, যেখানে সে আর তার দল থাকে। ঢুকতেই তার সঙ্গীরা তাকে জিজ্ঞেস করে সে এতক্ষণ কোথায় ছিল, কিন্তু সে বলা যাবে না। উত্তেজিত হয়ে তারা জানায় পরের দিন একটা ছোট পার্টি করার প্ল্যান করছে, গান, পানীয় আর কয়েকজন মেয়ে আসবে ঠিকঠাক ভাবে জায়গাটা চালু করার জন্য। ডিক মদ খুঁজতে খুঁজতে অদ্ভুত আচরণ করতে শুরু করে। তাকে দেখে মনে হচ্ছে সে কিছু একটা দেখছে যা অন্যরা দেখতে পাচ্ছে না। বন্ধুরা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। সে বলে সে ঠিক আছে, কিন্তু তার দৃষ্টি থাকে অন্য কোথাও। হঠাৎ সে দেখে মেঝের ওপর দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। সে সতর্ক করে বলে ফ্রিজ থেকে পানি লিক করছে, নতুন একটা ফ্রিজ লাগাতে হবে, তাড়াতাড়ি এটা পরিষ্কার করে নাও। এদিকে রনি উইলকে বলে ওই জিনিসটা থামবে না যতক্ষণ না তাদের মধ্যে কেউ একজন মারা যায়। কষ্ট করে তার নর্দমা থেকে বেরিয়ে এসেছে, আর এখন নিলে আবারও তাদের সেই নরকে পাঠাতে চায়। উইল ভাবে রনি হয়তো বেশি করে ফেলছে, কিন্তু রনি স্বীকার করে সে আর ভয় নিয়ে বাঁচতে চায় না। উইলও বলে সেও ক্লান্ত হয়ে গিয়েছে। তারা একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক যখনই তারা চুমু খেতে যাচ্ছিল তখনই শার্লট এসে হাজির হয়। যাওয়ার সময় রনিকেও গাড়িতে উঠতে বলে। ওইদিকে ডিক আবিষ্কার করে তার বন্ধুরা হ্যাংকে লুকিয়ে রেখেছে। সে বিশ্বাসই করতে পারে না পুরো শহর যার খোঁজে তোলপাড় করছে সেই লুকিয়ে আছে তার এখানে। বন্ধুরা ব্যাখ্যা করে শার্লট তাদের অনুরোধ করেছিল তাকে এখানে লুকিয়ে রাখতে। এরপর হ্যাংক প্রতিশ্রুতি দেয় যে সে লুকিয়ে থাকবে, কোনো অবস্থায় বের হবে না। সে দৃঢ়ভাবে বলে চিন্তা নেই, কিন্তু ডিক এত সমস্যার পরে এতটাই ক্লান্ত যে সে সরে গিয়ে বেরিয়ে যেতে চায়। ঠিক তখনই শার্লট, রনি আর উইল সেখানে চলে আসে। রনি তার বাবাকে দেখে ছুটে যায় এবং তাকে জড়িয়ে ধরে। শার্লট কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইলে সে বলে এতে তাকে না জড়ানোই ভালো, এবং কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। হ্যাংয়ের চোখে পানি চলে আসে এবং রনিকে প্রতিশ্রুতি দেয় তারা আর কখনোই আলাদা হবে না। এইদিকে মার্স আর রিস টাওয়ারে থাকে। মার্স জিজ্ঞেস করে রিস এখন এখানে কি করছে। রিস এসে বলে তার কাগজের বিমান এখনো মেন এভিনিউতে পৌঁছায়নি। সে জিজ্ঞেস করে মার্স চেষ্টা করতে চায় কিনা, কিন্তু মার্স বলে না, আগে তাকে তার ব্যান্ডেজ ঠিক করতে হবে। রিস সাহায্যের প্রস্তাব দেয় এবং সে বলে আমি কয়েক বছর আগে বয় স্কাউটে ছিলাম, ব্যথা না দিয়ে ব্যান্ডেজ খোলার একটি কৌশল জানি আমি। এরপর রিস যত্ন করে মার্চের ব্যান্ডেজ খুলে যায়। মার্চের ব্যান্ডেজ খোলার পর তার আহত চোখ দেখে রিস হতবাক হয়ে যায়। তখন মার্চ জিজ্ঞেস করে এটা কি খুব খারাপ দেখাচ্ছে। রিস আশ্চর্যভাবে তাকে আশ্বস্ত করে বলে যে না, এটা আসলে তার দেখা সবচেয়ে চমকপ্রদ জিনিসগুলোর একটি। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে সে মেয়েটিকে দেখেই যায়। মার্চ একটু অস্বস্তি অনুভব করলে সে বলে যে বাকিটা সে নিজে সামলে নিতে পারবে। এরপর রিচ আবারও তার কাগজের বিমানটি ছুড়ে দেয় এবং তা ধীরে ধীরে নর্দমার প্রবেশদ্বারের দিকে উড়ে যেতে থাকে। পরে দেখা যায় মিলিটারি বেসে ডিক মদ খাচ্ছে, নিজের ভেতরে দানবগুলো চুপ করানোর চেষ্টা করছে। তখনই লরে ঘরে ঢুকে। ডিক তাকে পানি অফার করে, কিন্তু লরে তা প্রত্যাখ্যান করে এবং জানায় শয়ের কাছ থেকে নতুন আদেশ এসেছে, যদি অনেক সৈনিক মারা যাক তাহলেও কোনো সমস্যা নাই, তারপরেও তাদের পিলারগুলোর খোঁজ চালিয়ে যেতে হবে। এবং সে আরো বলে আমি শয়ের জায়গায় থাকলে এই মিশনটা অনেক আগে বন্ধ করে দিতাম। ঠিক তখনই ডিকের দৃষ্টি পাল্টে যায় লরের পেছনে দাঁড়িয়ে থাকা এক মৃত সৈনিককে দেখে। তার মুখের অর্ধেকটাই ছিঁড়ে গিয়েছিল। লরে জিজ্ঞেস করে তুমি নর্দমা এতক্ষণ কি করছিলে। ডিক বলে হয়তো আমরা ওই জিনিসটাকে রাগিয়ে দিয়েছি। অবশেষে ডিক কথা বলতে শুরু করে। সে স্বীকার করে ছোটবেলা থেকে আমার মধ্যে সেই ক্ষমতা আছে যে ক্ষমতার মাধ্যমে আমি মৃতদেহদের দেখতে পেতাম। আমার দাদিরও একই ক্ষমতা ছিল, কিন্তু সে তার ক্ষমতাকে কন্ট্রোল করতে পারতো। সেই সময় যখন আমি রাতে ঘুমাতে পারতাম না, তখন আমার দাদিমা আমাকে বলতো তুমি ভেবে নাও তোমার কাছে অনেক বড় একটা বক্স আছে, আর তুমি যা কিছু অনুভব করছো বা দেখছো সবকিছু তুমি ওই বক্সে আটকে ফেলবে। আর আমি ঠিক তাই আমার দাদির কথা অনুযায়ী আমার দেখা সব অদ্ভুত জিনিসগুলোকে সেই বক্সের মধ্যে ভরে ফেলি, আর আমি সেটা বন্ধ করে দিই। এরপর থেকে আমি তাদের আর দেখতে পাই না। কিন্তু কাল যখন এটা আমার স্মৃতির মধ্যে গিয়ে সেই বক্সটি খুলে দেয়, তখন আমি আবারও সবকিছু দেখতে শুরু করি। লরে জিজ্ঞেস করে এখানে কি সে মৃতদেহ দেখতে পাচ্ছে। ডিক বলে দাদির মতে মৃতরা সবসময় একই জায়গায় ফিরে যেতে চায় যেখানে তারা মারা গিয়েছে। লরে জানতে চায় ওরা কি তার সাথে কথা বলে। ডিক বলে না, সে ওদের উপেক্ষা করলে ওরা যেন তাকে দেখতে পায় না, কিন্তু সে যখনই মুখ খুলে তখনই তাদের কণ্ঠগুলো আর থামে না, আর সে কণ্ঠগুলো অনেক কিছু জানে যা জীবিত মানুষদের জানার কথাই না। এরপর লরে বলতে থাকে আমি ইতিমধ্যে আমার সঙ্গীকে হারিয়েছি, প্রায় নিজের ছেলেকেও মেরে ফেলতে গিয়েছিলাম, আর এই মিশনের জন্য তাদের লক্ষ্যটি খুঁজে পাওয়া খুবই জরুরি। পরিস্থিতি কঠিন হলেও এটাই আমাদের কাজ, আর তাই যদি ডিকের ক্ষমতা কাজে লাগে তাহলে আজই ব্যবহার করা উচিত। কিন্তু ডিক বলে যদি আমি সবকিছু আগের মতো বন্ধ না করতে পারি, এবং রাগে লরেকে চাটুকার বলে গালি দেয়। তখন লরে তাকে মনে করিয়ে দেয় যে সে তার সিনিয়র অফিসার, কিন্তু ডিক পিছু হটে না। সে চিৎকার করে তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। শেষমেশ লরে হুমকি দেয় সে যদি দায়িত্ব পালন করতে প্রস্তুত না থাকে
থাকে তাহলে হাতকড়া পরিয়ে আর্মি বেস থেকে তাকে বের করে দেওয়া হবে। এরপর লরে নিজের ঘরে ফিরে আসে এবং শার্লটকে উইল সম্পর্কে জিজ্ঞেস করে। শার্লট জানায় সে হয়তো তাদের বন্ধুদের কাছে আছে আর এই মুহূর্তে সে তাদেরই অনেক বেশি বিশ্বাস করে। লরে নিজেকে সাফাই দেয় সেই মুহূর্তে সে নিজেকে চিনতে পারেনি। নর্দামায় যা ঘটেছে আর পলির ঘটনাই তাকে বিভ্রান্ত করে দিয়েছে। শার্লট সহানুভূতি দেখায় আর তাকে জড়িয়ে ধরে, কিন্তু তার ছেলেকে চড় মারায় সে অনেক বেশি রেগেছিল এবং লরের ওপর অনেক ক্ষেপে যায়। সে কাপড় গোছাতে গোছাতে জানায় সে হ্যাঙ্কে ডিকের বন্ধুদের কাছে লুকিয়ে রেখেছে, তাকে শহর থেকে নিরাপদে বের করে দেবে। এরপর সে আর উইল শেপপোর্টে তাদের বাড়িতে ফিরে যাবে, কিন্তু লরে বলে আমি এই কাজ ছেড়ে যেতে পারবো না, দেশের জন্য হলেও আমাকে এই কাজটি শেষ করতে হবে। তখন শার্লট বলে ঠিক আছে তোমার যা খুশি তা করো, কিন্তু উইলের সাথে সম্পর্ক আগে ঠিক করো। অন্যদিকে স্কুলে লিলির মাথায় ঘুরতে থাকে পেনিওয়েজের কথা। তুমি সবাইকে আমার কাছে এনেছো, তুমি ভালো বন্ধু কিন্তু ভয়ঙ্কর মেয়ে। ডেকে বসে সে তার হাতে রাখা ছুরিটাকে আঁকড়ে ধরে। ডয়ের খুলতে সে দেখতে পায় তার বাবা তাকে ব্যঙ্গ করছে। ভয়ে সে চিৎকার করে ওঠে পুরো ক্লাসের সামনে। সে দাঁড়িয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যায় টিচারের অনুমতি ছাড়াই। ক্যান্টিনের রিস মার্সকে বলে সে জানে হ্যাং কোথায় আছে। রনিকে ফিরিয়ে আনার পরিকল্পনা করতে করতে তার রাতের ভয়ের অভিজ্ঞতার কথাও বলে। রিস মার্সকে একটি চোখের প্যাচ দেয়। মার্স হাসতে হাসতে বলে এটা বলে তাকে জলদস্যুর মতো দেখাবে। ঠিক তখনই প্যাটি আর তার দল এগিয়ে আসে। সবাই জানতে চায় সে কিভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে এবং সে তাকে তার সাথে বসার প্রস্তাব দেয়, কিন্তু মার্স গর্ব নিয়ে দাঁড়িয়ে তাকে ভয় দেখায়। মেয়েরা চিৎকার করে দৌড়ে পালায়। পরে রিচ, মার্স আর উইল সেই জায়গায় যায় যেখানে হ্যাংকে লুকিয়ে রাখা হয়েছিল। ঠিক সেই সময় লিলি ইংরিডের বাড়ির দিকে হাঁটছে। কেউ দরজা খুলছে না দেখে সে নিজেই ভেতরে ঢুকে যায়। বাড়ির ভেতরে ঢুকেই চিলেকোঠা থেকে মৃদু সুর তার কানে আসে। সে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। তখন সে একটি পুরোনো অ্যালবাম দেখতে পায়। সেখানে ছিল ইংরিডের বিয়ের ছবি। পাতা উল্টাতে উল্টাতে সে আরো কিছু ছবি দেখতে পায়। সেখানে থাকা ছবিগুলোর নিচে লেখা ছিল 1908 সাল। আর ছবিতে ইংরিডের সাথে একটি লোকও ছিল আর তাকে দেখতে পুরো জোকারের মতো লাগছিল। ছবিগুলোর উপর ঝুঁকে লিলি দেখতে থাকে। ঠিক তখনই ইংরিড হাজির হয় এবং জিজ্ঞেস করে সেখানে কি করছে। লিলি ব্যাখ্যা করে দরজা খোলা ছিল তাই সে ঢুকে গিয়েছে। সে জানতে চায় ইংরিড ঠিক আছে কিনা। ইংরিড বলে সে ভালোই আছে, কিন্তু লিলি উদ্বেগ নিয়ে জানায় তারা আবারও টানেলের ভেতরে গিয়েছিল। কিন্তু ইংরিড মনে করিয়ে দেয় সে তো তাদের অনুরোধ করেছিল সেখানে না যেতে। কিন্তু লিলি বলে তাদের কোনো উপায় ছিল না। চোখ ভেজা অবস্থায় ইংরিডকে সে জড়িয়ে ধরে এবং স্বীকার করে সে জানতো না সে আর কোথায় যাবে। ইংরিড তাকে সান্ত্বনা দিয়ে বলে সে ঠিক জায়গাতে এসেছে। লিলি চোখ ঘুরিয়ে রুমের এক কোণে আরো একটি ছবি দেখতে পায়, জোকারের কাপড় পরা এক পেনিওয়েজ। ইংরিড লিলির উত্তেজনা টের পেয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। লিলির তাকানো স্টাইল দেখে ইংরিড বুঝে যায়। সে জিজ্ঞেস করে লিলি কি তাকে দেখতে পেয়েছে। লিলি উত্তর দেওয়ার আগে ইংরিড নিজেই বলে ওঠে হ্যাঁ সে জানে। আর এরপরে সে অদ্ভুতভাবে হাসতে শুরু করে যেন সে গর্ব করছে। সে বলে লিলি পেনিওয়েজকে ফিরিয়ে আনতে পেরেছে এবং সে আগে থেকে জানতো যে লিলি সেটা পারবে। এরপর সে রুমের কোণায় রাখা একটি পুরোনো পোশাকের দিকে ইশারা করে। ঠিক সেই মুহূর্তে লিলির মাথায় বজ্রপাতের মতো সত্যটা নেমে আসে। সেই রাতে কবরস্থানে তারা যে ছায়ামূর্তি দেখেছিল সেটা ইংরিডই ছিল। ইংরিড নিজেও স্বীকার করে সে সেই দিন তাদের সাইকেলকে অনুসরণ করছিল এবং এটাও জানায় যে উইলের বাড়ির বাইরেও যে ছায়াটা ছিল সেটা সেই ছিল। লিলি জিজ্ঞেস করে সে এত কিছু করলো কেন। ইংরিড ব্যাখ্যা করে তার বাবা ছিলেন সার্কাসের একজন খেলোয়াড় আর তার নাম ছিল পেনিওয়েজ দ্য ড্যান্সিং ক্লাউন। সে তার বাবাকে ভীষণ ভালোবাসতো, কিন্তু একদিন তাকে হারিয়ে ফেলে। সার্কাস চলে যায় আর সে ডেইরিতেই বন্দী হয়ে পড়ে আর তার বাবাকে ভীষণভাবে মিস করতে থাকে। এরপর দেখা যায় একটি ফ্ল্যাশব্যাকে ইংরিড জুনিপার হিলে কাজ করছে। একদিন সে শোনে একটি ছোট মেয়ে বলছে পেনিওয়েজ তাকে তার জাদু দেখানোর জন্য ডেকেছে আর সে পাইপের মধ্যে লুকিয়ে আছে আর সে তাকে রাতে বেসমেন্টে যেতে বলেছে। আর সেই মুহূর্তে ইংরিডের মনে হয় হয়তো সে তার বাবাকে আবারও দেখতে পারে। এরপর দেখা যায় এপিসোডের প্রথম দৃশ্যটি যেখানে বেসমেন্টে পেনিওয়েজ উপস্থিত ছিল। সে ভয়ঙ্কর হাসি নিয়ে ম্যাবেলের কাছে আসে আর বলে অবশেষে তুমি এসেছো। সে ম্যাবেলের হাতে একটি লাল বেলুন দেয়। এরপর সে ম্যাবেলকে বলে তুমি একটা নতুন বন্ধুকে এনেছো। ইংরিড জিজ্ঞেস করে সে কি তার বাবা, কিন্তু পেনিওয়েজ শুধু হেসে ওঠে। মুহূর্তের মধ্যে সে তার রূপ বদলে নেয় এবং দুজনকে ভয় দেখায়। তারা দৌড়াতে থাকে কিন্তু ম্যাবেল হোঁচট খেয়ে পড়ে যায়। দরজা বন্ধ হয়ে যায় আর ইংরিড বাইরেই ছিল আর ম্যাবেল আটকা সেই ভয়ঙ্কর ক্লাউনের সাথে। ইংরিড দরজা খুলতে চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। সে ম্যাবেলের চিৎকার শুনতে থাকে যতক্ষণ না পেনিওয়েজ তাকে গিলে ফেলে। হঠাৎ সবকিছু বদলে যায় আর পেনিওয়েজ তার বাবার রূপ ধারণ করে নরম কণ্ঠে সে ইংরিডকে বলে সে তাকে খুব মিস করছে আর তাকে ভয় পেতে মানা করে আর দরজাটা খুলে দিতে বলে। ইংরিড দরজা খুলে দেয় আর তাকে ভেতরে ঢুকতে দেয়। বর্তমান সময়ের দৃশ্য ইংরিড লিলিকে নিশ্চিত করে যে সেই ছিল। তার বাবা হয়তো
হয়তো বদলে গিয়েছে, তবে সেই তার বাবা। সে ব্যাখ্যা করে সেই দিন তাকে দেখার মুহূর্ত বহু বছরের মধ্যে প্রথমবারের মতো সে নিজেকে পূর্ণতা অনুভব করতে পেরেছিল। কিন্তু যখনই ওই ছায়াটা আবারও ফিরে আসতো, মনে হতো কেউ তার বাবাকে তার কাছ থেকে আবারও ছিনিয়ে নিচ্ছে। এই কারণে সে ভাবতো যেভাবেই হোক তাকে মুক্ত করতে হবে। সে যা করার প্রয়োজন ছিল করেছে, শুধু বাবাকে ফিরে পাওয়ার জন্য এবং তাকে আবারও দেখতে পাওয়ার জন্য। ইংরিড দৃঢ় বিশ্বাস নিয়ে বলে যে তাকে যদি আমি সাহায্য করি তাহলে সে নিজেকে মুক্ত করতে পারবে। লিলি কাঁপতে কাঁপতে তাকে অনুরোধ করে যেন তাকে আঘাত না করে। ইংরিড উত্তর দেয় যে সে কখনোই এমন কিছু করবে না যাতে লিলির ক্ষতি হয়। তখন লিলি জিজ্ঞেস করে এই সুরক্ষা কি তার বন্ধুদের জন্য প্রযোজ্য, কিন্তু ইংরিড শান্তভাবে বলে যে লিলি এইসব সবচেয়ে বেশি ভালো বোঝে। যদি নিজের বাবাকে দেখার, তাকে জড়িয়ে ধরার এবং ছোট মেয়ে হওয়ার সামান্যতম সুযোগ থাকতো, তবে সে তার অর্জনের জন্য যে কোনো কিছু করতে থাকতো। লিলি জোর দিয়ে বলে তার বাবা মারা গিয়েছে, কিন্তু ইংরিড তাকে ডেরি পুরনো কথা মনে করিয়ে দেয় যে এখানে যে মরে সে সত্যিকারে মরে না। এরপর সে লিলির দিকে হাত বাড়িয়ে বলে আজ রাতে তুমি আমার সাথে সে নর্দমায় চলো। সেই মুহূর্তে লিলি ছুরি নিয়ে তার হাতে পোষ দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে মার্স রনিকে বলে যে ওদের যদি ওই দানবটার মুখোমুখি হতে হয় তবে সবাই একসঙ্গে করতে হবে, কিন্তু রনি জবাব দেয় তার বাবা নিরাপদ আছে নিশ্চিত না হওয়া পর্যন্ত সে নড়বে না। উইল তাকে শান্ত করার চেষ্টা করে, সে আশ্বস্ত করে যে হ্যাং ঠিক থাকবে, কেউ জানবে না সে ঠিক কোথায় লুকিয়ে আছে। তবুও রনি জোর দিয়ে বলে যে সে আর কখনোই তার বাবার কাছ থেকে আলাদা হবে না। সে বলে অন্যরা যা খুশি করুক, কিন্তু সে এখানেই থাকবে। কথা বলে সে চলে যায়। উইল দৌড়ে রনির কাছে পৌঁছিয়ে যায়। সে বোঝায় যে ওরা চাইলেই সত্যি ওই জিনিসটাকে থামানোর সুযোগ আছে, কিন্তু এই সবকিছু একসাথে করতে হবে। রনি তাকে থামিয়ে জিজ্ঞেস করে সে কি সত্যি মনে করে তার বাবা তাকে আবার ওই অভিশপ্ত জায়গায় যেতে দেবে। কথাটা শুনে হ্যাং সামনে এসে বলে রনি কোথাও যাবে না। উইলের চিন্তা সে বোঝে, কিন্তু সে স্পষ্ট জানায় যে রনি একা নয়, তার মেয়ের খুব ভদ্র একটি ছেলে বন্ধু আছে। এইদিকে কিছু লোক একটি বারে বসে পরিকল্পনা করছিল তারা কিভাবে হ্যাংকে খুঁজে বের করবে। তারা ভাবছে আর কোথায় কোথায় খোঁজা যায়। ফাঁকা জমিগুলোতেও তারা দেখেছে, কিন্তু কিছুই পায়নি। একজন বলে হয়তো সে নর্দমায় লুকিয়ে আছে। ঠিক তখনই গ্রোগান ঢুকে এবং জানায় সে জানে হ্যাং কোথায় আছে। সে বলে এক মহিলা ফোন করে খবর দিয়েছে, নাম বলতে সে চায়নি, তবে যে জায়গার কথা বলেছে তাতে তথ্যটা সত্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি। লোকেরা জিজ্ঞেস করে সে কি হ্যাংকে গ্রেপ্তার করতে যাচ্ছে। সম্ভবত তাই হওয়া উচিত, কিন্তু সে এখন পারবে না, কারণ ডেপুটি মেয়র তাকে চাকরি থেকে বের করে দিয়েছে। সে চাইলেও এখন হ্যাংকে কিছুই করতে পারবে না। এদিকে ডিক মদ পান করা চালিয়ে যায়। চারপাশের আওয়াজ সে সহ্য করতে পারছিল না। মার্স এবং রিস সেখানেই থাকে, উৎসব মুখর পরিবেশ তারা উপভোগ করে। কিছুক্ষণ পর উইল ফিরে আসে। রিস জানতে পেয়ে বিরক্ত হয় যে উইল রনিকে নর্দমায় যেতে রাজি করাতে পারেনি। একজন সদস্য রিসকে জিজ্ঞেস করে সে কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারে কিনা। রিস বলে অল্প পারে। মার্স তাকে উৎসাহ দেয়, সে কখনোই তাকে বাজাতে দেখেনি। রিস রাজি হয়ে যায়। রিস ড্রাম বাজাতে শুরু করে আর সবাই আনন্দে মেতে ওঠে। মার্স রিসকে দেখে গর্ব অনুভব করে। এদিকে ইংরিড তার পোশাক পরে প্রস্তুত হয়। তার মনে হয় প্যানিওয়াস আগে যে কোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি চলে এসেছে। একই সময় উদযাপন স্থানের বাইরে একটি দম্পতি দাঁড়িয়ে থাকে। কয়েকটি গাড়ি সেখানে এসে থামে। সেই মহিলাটি ছেলেটিকে জিজ্ঞেস করে আর কি কারো আসার কথা ছিল। সে বলে না। আর তখনই মুখোশধারী লোকেরা অস্ত্র হাতে গাড়ি থেকে নেমে পড়ে একটি নতুন বিপদের সূচনা নিয়ে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের দুইটি এপিসোড অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার গল্প এবং এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি লাইক আর শেয়ার দিয়ে আমার সাথেই থাকুন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।